ড্রাইভার ডাকলে আমি স্মৃতির ডায়েরি বন্ধ করে গাড়ি থেকে নামলাম। ৭ তলায় আইসিইউ। আমি অবশ্য গেলাম ৫ তলায় রঙ্গনের চেম্বারে। ওখানে ডাক্তার মঈনকেও বসে থাকতে দেখলাম। আমি কথা না বাড়িয়ে ফাইলটা রঙ্গনের দিকে বাড়িয়ে দিলাম। ও দ্রুত হাতে ফাইল উল্টে দেখে ডাক্তার মঈনের দিকে বাড়িয়ে দিল। যা ভাবছিলাম মঈন ভাই। ডাক্তার মঈন ফাইল ঘেঁটে দেখে উঠে দাঁড়ালেন। আমি দেখেছি রঙ্গন, তুমি ভেবো না। জ্ঞান ফিরলে আবারও কয়েকটা টেস্ট করিয়ে ক্যান্সারের বর্তমান কন্ডিশন দেখাবো। টেস্ট রিপোর্টগুলো 3 মাস পুরনো। জানোই তো ক্যান্সারের ক্ষেত্রে 3 মাস অনেক সময়। রঙ্গন মাথা নাড়ল। ডাক্তার মঈন চলে যেতেই আমি রঙ্গনের সামনে বসলাম। আমি একটা জিনিস বুঝতে পারছি না রঙ্গন, এই কয়দিনে সোমা কিংবা সোয়াতি আপু কেউ ফোন করেনি ওনাকে। কি ঘটনা বলতো? রঙ্গন মাথা নাড়ল। আমি জানি না রে, খালাদের সাথে টোটালি যোগাযোগ ছিল না আমার, ইচ্ছে করেই রাখিনি। যদি কোনোভাবে তোর খোঁজ পেয়ে যাই এই ভয়। তাহলে সার্ভারের খবর কিভাবে পেয়েছিলি? সারোয়ারের এক বন্ধুর সাথে দেখা হয়েছিল ফ্লোরিডাতে, তখন শুনেছিলাম। আমার অবশ্য বিশ্বাস হয়নি। রঙ্গনের কথায় আমার কপালে ভাঁজ পড়ে। পুরো ব্যাপারটা ধোঁয়াশা লাগছে আমার কাছে, কেমন যেন খাপ ছাড়া। যতদূর শুনেছিলাম সারোয়ার কাকন মেয়েটাকে বিয়ে করতে চাইছিল। আমি কিন্তু কখনোই কিছু বলিনি সারোয়ারকে। সারোয়ার আমায় ডিভোর্স দিতে চায় এই খবর পেয়েছিলাম আমি, তখনই নিজ থেকে সরে আসার সিদ্ধান্ত নেই। এখন আমার প্রশ্ন হলো, সারোয়ার কোথায় গেল তাহলে? আর কেনই বা গেল? রঙ্গন চুপচাপ বসে থেকে ভাবলো কিছুক্ষণ। আমিও অনেকবার ভেবেছি জানিস, যতদূর শুনেছি খালা থানা পুলিশও করেছিলেন। তারপরের ঘটনা জানি না। খালা কেন তোর কাছে এসেছেন সেটা এখনো বোধগম্য না আমার। এতটুকু বুঝতে পারছি খোঁজ খবর করেই এসেছেন। তাহলে এটাও জানার কথা এখানে সারোয়ার নেই, অথচ সারোয়ারের নিখোঁজ হওয়াতে সে আমাকেই দায়ী করেছে। এমন নাটুকে পনার কারণটা কি হতে পারে? আমি চমকে উঠলাম। আসলেই তো, আমাকে খুঁজে এত দূর এসেছেন এমনি এমনি তো না। তাহলে এমন ভাব কেন করলেন যে আমি সারোয়ারকে নিয়ে পালিয়ে এসেছি? আবার রঙ্গনকে বলছে সারোয়ার নিরুদ্দেশ হওয়ার কারণ সে। আমি রঙ্গনকে বলি, এমন কি হতে পারে উনি আমাদের দুজনকে বাজিয়ে দেখছে, কিছু যাচাই করতে চাইছে? সারোয়ারের ঘটনাটা সাজানো নয় তো? রঙ্গন মাথা নাড়লো। হতে পারে। এখন এসব প্রশ্নের উত্তর আসলে খালাই দিতে পারে। তার সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তোমাদের খুব বিপদে ফেলে দিলাম, তাই না? আমি আর রঙ্গন বসে আছি ওনার সামনে। জ্ঞান ফেরার পর ওনাকে কিছুতেই হসপিটালে রাখা যায়নি। জোর করে বাসায় ফিরে এসেছে কাল। আমি কিংবা রঙ্গন আমরা দুজনেই ভীষণ ব্যস্ত মানুষ। সারাদিন রোগী হসপিটাল নিয়ে ব্যস্ত থাকতে হয়। তাই দুইজনেই চাইছিলাম ওনাকে হসপিটালে রেখে দিতে, কিন্তু উনিই রাজি হলেন না। বাধ্য হয়ে বাসায় আনতে হয়েছে। মোমেনা খালাম তিতুনকে নিয়ে ব্যস্ত থাকে বলে বাসায় একজন সার্বক্ষণিক নার্সের ব্যবস্থা করে দিয়েছে রঙ্গন। আমরা কাজের ফাঁকে ফাঁকে ওনার খোঁজ রাখছি। বিকেলে চেম্বার করার আগে দুজনেই বাসায় এসেছি। উপলক্ষ দুটো, এক ওনাকে দেখা, আর দুই দুপুরের লাঞ্চ। ওনার প্রশ্ন শুনে আমি রঙ্গনের দিকে তাকালাম। রঙ্গন প্রসঙ্গ পাল্টে জানতে চাইলো। কতদিন ধরে এই রোগ টানছো খালা? উনি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, অনেক দিন হয়েছে। সিঙ্গাপুর গিয়ে ট্রিটমেন্ট করিয়েছিলাম, ভালোও হয়ে গিয়েছিলাম। 6 মাস আগে হুট করে আবার শরীর খারাপ লাগায় টেস্ট করালে দেখলাম রোগ আবার ফিরে এসেছে। রঙ্গন জানতে চাইলো। সোমার সাথী ফোন দেয় না তোমাকে? এখানে এসেছো বেশ কদিন, ওরা একবারও ফোন দেয়নি তোমাকে? কেন? উনি কিছুক্ষণ চুপ করে থেকে ফুপিয়ে কেঁদে উঠলেন। সারোয়ার নিখোঁজ হওয়ার জন্য নাকি আমি দায়ী, তাই ওরা আমার সাথে সম্পর্ক ছেদ করেছে। 2 বোনই অস্ট্রেলিয়ায় চলে গেছে, আমার খোঁজ রাখে না ওরা। রঙ্গন কেন যেন অবাক হলো না। শান্ত চোখে তাকিয়েও ওনাকে দেখছে। উনি চোখ মুছলেন। আচ্ছা বলতো, কোনো মা কি চাইবে নিজের একমাত্র ছেলে হারিয়ে যাক? ওরা কেন এমন বলে বলতো? তুই তো জানিস রঙ্গন, সারোয়ারকে কি পরিমাণ আগলে রাখতাম আমি। আমি কেন চাইবো ছেলে হারিয়ে যাক? রঙ্গন দীর্ঘশ্বাস ফেলে বলল। তোমার অসুখের কথা ওরা জানে? উনি ঠোঁট উল্টে বললেন। জানবে না কেন, খুব জানে। রঙ্গন এবার চুপ করে গেল। উনি স্বগতোক্তি করলেন যেন। কতদিন বেঁচে আছি জানি না, শুধু চেয়েছিলাম সারোয়ারকে সুখী দেখতে। কিন্তু সেটা বুঝি আমার কপালে নেই, ছেলেকেই হারিয়ে ফেললাম। বলতে বলতে আবারও কেঁদে দিলেন উনি। দুপুরের খোঁজ পেয়ে তাই খুশি হয়েছিলাম। পরে যখন তিতুনকে দেখলাম খুশি 3 গুণ হলো। ছেলে নেই তো কি হয়েছে, ছেলের বউ বাচ্চা তো আছে। কিছু না ভেবে তাই চলে এসেছিলাম এখানে। রঙ্গন ম্লান গলায় জবাব দিল। কিন্তু তোমার এভাবে বাসায় থাকা তো ঠিক হচ্ছে না খালা। হাসপাতাল থেকে ট্রিটমেন্ট করাতে হবে, না হলে কদিন পর ভীষণ কষ্টে পড়বে। অনেক কষ্ট সয়েছি রঙ্গন, কেমোথেরাপি আর রেডিওথেরাপির যন্ত্রণায় জীবন জেরবার। এখন আমি তিতুনের কাছাকাছি থাকতে চাই কেবল।
ও আমার রঙ্গনের ছায়া। যে কদিন আছি এ পৃথিবীতে ওর কাছেই আমি ভালো থাকবো। যেমন তোমার ইচ্ছে। তবুও বলবো আবেগপ্রবণ না হয়ে বাস্তবতা ভাবলে ভালো। তোমার জন্য বলছি। না হলে তিতা, তুমি কি করছো? দেখো, আমি ঘুম থেকে উঠে গেছি। তিতুর এসে ঘরে ঢুকলো। মোমেনা খালা বিব্রত হয়ে তিতুরের পিছু পিছু আসলো। খালা, ওনাকে অনেক মানা করেছি, শোনে না। আমি মোমেনা খালাকে হাত নেড়ে আশ্বস্ত করি। রঙ্গনার আমাকে দেখে তিতুন থমকালো, অবাক হয়ে বলল, দাদু মাম্মা, তোমরা কি আবার টিটুনকে বকতো? টিটুন আবার হাসপাতালে যাবে, আমি কিন্তু তাহলে অনেক কান্না করব। তিতুনের কথায় ওনার মুখে পরিতৃপ্তির হাসি ফুটে উঠল। রঙ্গনা আমায় তাকিয়ে দেখে তিতুনকে কাছে টানে। দিদুনের শরীর খারাপ, তাই চাচ্চু আর মা দিদুনকে দেখছে। মা আর চাচ্চু ডাক্তার না, দিদুন রোগী, তাই রোগী দেখছে সোনা। তিতুন রঙ্গনের গালে চুমু দিল। তুমি খুব ভালো দাদু, আমার দিদুনকে ঠিক করে দাও। আমি দিদুনের সাথে অনেক খেলা করব। ঠিক আছে মামুনি, আমি দিদুনকে ওষুধ দিয়েছি, দিদুন ভালো হয়ে যাবে। তুমি খেলো দিদুনের সাথে, আমরা হাসপাতালে যাই। টাটা মাম্মাম, টাটা চাচু। আমি আর রঙ্গন উঠে দাঁড়াই। গাড়িতে যেতে যেতে রঙ্গনকে বললাম, তুই কি একটু খোঁজ করবি? রঙ্গন অন্যমনস্ক হয়ে জবাব দিল, কিসের খোঁজ? সব কিছুর, সারওয়ার, সোমা, সোয়াতি, সবার। রঙ্গন হঠাৎ আমার দিকে ফিরে বলল, দুপুর, তুই তোর বাড়ির লোকের সাথে যোগাযোগ করছিস না কেন? আমি চমকে উঠে বলি, এমন কথা কেন বলছিস রঙ্গন? তুই জানিস কেন যোগাযোগ করছি না। বিয়ের পর থেকে আমি পরিবার থেকে মোটামুটি ডিটাচড। আমার কেন যেন মনে হচ্ছে তোর ঢাকায় ফিরতে হবে। এ কথা মনে হওয়ার কারণ? অবাক আমাকে আরো অবাক করে বলল, জানি না, আমার ইনটিউশন বলছে তোকে যেতে হবে। আমার মন খারাপ হলো। পুরনো স্মৃতিতে ফেরার কোনো ইচ্ছে নেই আমার। এখানে ঢের ভালো আছি আমি। তবে ইদানিং সারওয়ারকে মনে পড়ছে বেশি। মনটা খচখচ করে, দেখতে ইচ্ছে করে সারওয়ারকে। ওর খোঁজ পেতে মন চায় আমার। ছেলেটা কি অবস্থায় আছে বড্ড জানার ইচ্ছে হয়। উনি ধীরে সুস্থে সুস্থ হচ্ছেন। রঙ্গন বলল, কতদিন সুস্থ থাকবে তা বলতে পারছি না, কারণ দ্বিতীয়বার একই রোগ ফিরলে দ্বিগুণ শক্তি নিয়ে ফেরে। আপাতত ওষুধ দিয়ে যতদিন ঠেকানো যায়, তবে মনে হচ্ছে দ্রুত কেমো শুরু করতে হবে। আমি চেষ্টা করছি ওনার খেয়াল রাখার, তবে খুব একটা সফল হচ্ছি বলবো না। আমার ব্যস্ততার কথা অস্বীকার করাও যায় না। তবুও ওনাকে সময় দিচ্ছি, টুকটাক কথা বলছি। ওনার মোড়ের জোর সাংঘাতিক। সেদিন মোমেনা খালা ফোন করে বলল, উনি আবার তিতুনকে নিয়ে হাঁটতে বেরিয়েছেন। বাসায় নাকি তার দম বন্ধ লাগে। আমি বললাম, ভেবো না, চলে আসবে। আজকাল তিতুন খুব বেশি খুশি থাকে। আগে আমি বাড়ি ফিরলে তিতুন আমার উপর ঝাঁপিয়ে পড়তো, আমার সাথে দুনিয়ার কথা বলতো। এখন দেখি নিজের মতো খেলে। আমি রাতে শোয়ার সময় গাল ফুলিয়ে বলি, তিতুন আমাকে ভুলে গেছে? ভালোই বাসে না মাম্মাকে। তিতুন ছুটে এসে আদর দেয় আমাকে। টিটুন মামাকে অনেক ভালোবাসে, সাথে বাবাকেও ভালোবাসে। আমি হেসে দিলাম, বাবাকে পেলে কোথায় তিতুন? ওই যে মার্কেটে এসেছিল, আমার সাথে অনেক খেলা করলো তো। আমি চমকে উঠি। অজানা আশঙ্কায় মনটা টলে উঠলো আমার। জানতে চাইলাম, কবে তিতুন? তুমি মামাকে বললে না তো? একাই বাবার সাথে খেললে তুমি? সরি মাম্মা, কিন্তু বাবা যে মানা করলো তোমাকে বলতে। তুমি জানলে তো আর খেলতে দেবে না বাবার সাথে। আমি ব্রু কোচকে তিতুনের সাথে গল্প ফাঁদি। তাই তোমাকে কে নিয়ে গেছে বাবার কাছে? দিদুন, জানো বাবা আর দিদুন অনেক কান্না করছে আমাকে জড়িয়ে ধরে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করি, কেন কান্না করেছে? তিতুন উৎসাহে জবাব দিল, বাবা পচা কাজ করেছে যে, এই জন্য। দাদি অনেক বকেছে বাবাকে। আমি বিস্মিত হয়ে বলি, তুমি বাবাকে চিনলে কেমন করে তিতুন? বাবাকে তো আগে দেখোনি কোনোদিন। তিতুন খেলতে খেলতে অন্যমনস্ক হয়ে গেল। আমি কয়েকবার জানতে চাইলাম, কিন্তু ও জবাব দিল না। শরীর কাঁপছে রীতিমতো। কি হচ্ছে এসব? সারোয়ার কি এখানে এসেছে? কিভাবে সম্ভব? তাহলে কি এতদিনের সব ব্যাপার নাটক ছিল? তিতুন তো ছোট মানুষ, ছোট আর সহজে মিথ্যে বলে না। তাছাড়া যাকে কোনোদিন দেখেনি তাকে নিয়ে গল্প বানানো তো অসম্ভব। মনে দ্বিধা, বিশ্বাস হচ্ছে না, আবার অবিশ্বাসও করতে পারছি না। তিতুনের কথা সত্য হলে নিখোঁজ রহস্য কেন করলো? মনটা অস্থির হয়ে গেল। রঙ্গনকে ফোন করতে গিয়েও থেমে গেলাম। মনে হলো সত্যটা আগে জানতে হবে আমার, তারপর রঙ্গনকে জানাবো।